হ্যালো এভরিওয়ান, দিস উজ্জ্বল পাল অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল দ্য ইংলিশ বাবু। সবাইকে স্বাগত অন্য একটি নতুন ক্লাসে। তো আমরা আছি ক্লাস 12-এর শিকড় ব্যাচে। আমাদের ক্লাস 12-এর সিলেবাস প্রায় শেষের মুখে। আমরা লাস্ট প্রোজ 3 কোয়েশ্চেন্স করছি। তার দুটো ক্লাস চলে এসেছে, অর্থাৎ তোমার যে বেসিক যে ক্লাসটা, তারপরে যে এমসিকিউ ক্লাস চলে এসেছে। আজকের ক্লাসটা হচ্ছে SAQ, শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স, 40 মোস্ট ইম্পর্টেন্ট SAQ ফ্রম 3 কোয়েশ্চেন্স আজকে আমরা আলোচনা করব। তারপরে আগামীকাল আসবে হচ্ছে DQ বা বড় কোয়েশ্চেন। দেন উইল কমপ্লিট ড্রামা ইউ হ্যাভ প্রপোজালটা শেষ করব, এবং শেষ করার পরেই কিন্তু আমরা শুরু করব হচ্ছে টেক্সচুয়াল গ্রামার। সেটা আস্তে আস্তে আমরা করতে থাকবো, অর্থাৎ উইদিন জুন ক্লাস 12-এর সিলেবাস পুরো সম্পূর্ণভাবে খুব ভালোভাবে কমপ্লিট হবে। ঠিক আছে? তো যদি ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ঠিক আছে? বন্ধুদের সাথে বলো, এরকম একটা চ্যানেল হয়েছে যেখানে খুব ভালোভাবে সিলেবাসটা মেনটেন করে খুব একটা রাইট ফরম্যাটে পড়ানো হচ্ছে। সো সেইটুকু সাপোর্ট তোমাদের কাছ থেকে আমি আশা করতেই পারি। তো চলো, আজকের ক্লাসটা দেরি করবো না। কেউ যদি এই ক্লাসটা প্রথম দেখে থাকো, তাকে বলবো প্লিজ ওয়াচ দ্য প্রিভিয়াস ভিডিওস, দেন তুমি এটা দেখো। ঠিক আছে? প্রথম ভিডিওগুলো দেখে এসো, অ্যাটলিস্ট এই চ্যাপ্টারে প্রথম দুটো ভিডিও দেখে এসে তারপর এটা দেখো, নাহলে তুমি কিন্তু কিছু বুঝতে পারবে না। ওকে? সো চলো আমরা শুরু করছি। তো প্রথম প্রশ্নটা এখানে কি আছে? প্রথম প্রশ্নটা আছে, হোয়াই ডিড দ্য বিয়ার্ড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ অন দ্য জার? ওকে, সো যে দাড়িওয়ালা লোকটি যে এসেছিলো, সে জারের তোমার উপরে কেন প্রতিশোধ, রিভেঞ্জ মানে হচ্ছে তোমার প্রতিশোধ। ঠিক আছে? রিভেঞ্জ মানে কি? সে কেন প্রতিশোধ নিতে চেয়েছিল। সো দ্য বিয়ার্ড ম্যান ওয়ান্টেড টু টেক দ্য রিভেঞ্জ অন দ্য জার বিকজ ওয়ান্স আপন এ টাইম দ্য জার কিল্ড হিজ ব্রাদার অ্যান্ড সিজাইজড হিজ অল দ্য প্রপার্টি। অর্থাৎ এক সময় জার তার ভাইকে মেরে তার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করেছিল। তার জন্য লোকটি জারকে মেরে প্রতিশোধ নেওয়ার মনোভাব স্থির করেছিল। ক্লিয়ার? নাম্বার 2 বলছে, হোয়াট ডিড বিয়ার্ড ম্যান রিজলভ টু ডু? সো যে দাড়িওয়ালা লোকটি কী করতে মনোভাব বা কী তার করার মনোভাব ছিল, বা সে কী করবে বলে ঠিক করেছিল। দেখো, এই ক্লাসটা তোমাদের কাছে উদ্ভট মনে হতে পারে, কারণ আমি চাইলে এগুলো লিখে দিতে পারতাম, বাট আমি ঠিক করলাম যে না, যত মুখে আলোচনা করবো আমি বেশি সংখ্যক কোশ্চেন আলোচনা করতে পারবো। এবং তোমরা যদি প্রথম দুটো ক্লাস দেখে এসো এবং টেক্সটটা 2-3বার খুঁটিয়ে পড়ো, ঠিক আছে, তাহলে এর একটা প্রশ্ন তোমার আটকাবে না। দিস মাই গ্যারান্টি। ওকে? সো আমি যেটা বলছি মন দিয়ে শোনো এবং খাতায় লিখে নাও। দুদক বলছে, হোয়াট ডিড বিয়ার্ড ম্যান রিজলভ টু ডু? অর্থাৎ দাড়িওয়ালা লোকটি কী করবে বলে ঠিক করেছিল। সো দ্য বিয়ার্ড ম্যান রিজলভড, দ্য বিয়ার্ড ম্যান রিজলভ টু কিল দ্য জার। ওকে, আমি আবার বলছি, দ্য বিয়ার্ড ম্যান রিজলভড টু কিল দ্য জার। ওকে, নাম্বার 3 বলছে, হাউ ডিড হি গেট উন্ডেড? সে কীভাবে আহত হয়েছিল। সো দ্য বেসিক্যালি the beard man resolved to kill the jar, and that's why he was waiting under a bush. সে একটা ঝোপঝাড়ের মধ্যে অপেক্ষা করছিল। বাট when he came out from this bush, যখন সে সেখান থেকে বেরিয়ে এসেছিল, দ্য বডিগার্ড অফ দ্য কিং নোটিসড হিম। ঠিক আছে? কিংয়ের বডিগার্ড তাকে খেয়াল করেছিল, অ্যান্ড অ্যাটাকড হিম, এবং তাকে আক্রমণ করেছিল। ক্লিয়ার? সো দ্য বেসিক্যালি দ্য বিয়ার্ডেড ম্যান গট উন্ডেড ফ্রম দ্য অ্যাটাক অফ দ্য কিংস বডিগার্ড। ক্লিয়ার? নাম্বার 4 বলছে, হোয়াট চেঞ্জ দ্য অ্যাটিটিউড অফ দ্য বিয়ার্ড ম্যান টুয়ার্ডস দ্য জার? অর্থাৎ কোন ব্যাপারটা যে জারের প্রতি ওই দাড়িওয়ালা লোকটির আচরণকে বদলে দিয়েছিল। অর্থাৎ সে বাড়ির থেকে বেরিয়েছিল জারকে খুন করবে বলে, জারকে মারবে বলে, মেরে প্রতিশোধ নেবে, বাট হঠাৎ করে তার কোন ঘটনাটা তার এই সমস্ত দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল। সো বেসিক্যালি আফটার গেটিং উন্ডেড from the king's bodyguard, he came across to the jar and the hermit, and the jar and the hermit both nursed him and saved his life. jar এবং hermit দুজনেই তার জীবনকে বাঁচিয়েছিল, এবং this incident changed his attitudes towards the jar. অর্থাৎ যেহেতু জার তার জীবন বাঁচিয়েছিল, তার জন্য এই অ্যাটিটিউডটাই কিন্তু, এই ঘটনাটা তার কিন্তু অ্যাটিটিউডে পরিবর্তন করে দিয়েছিল। ক্লিয়ার? তারপর নাম্বার 5 বলছে, হোয়াই ওয়াজ দ্য জার গ্ল্যাড? সো জার কেন আনন্দিত হয়েছিল? বিকজ হি কুড মেড দ্য পিস উইথ হিজ এনিমি উইদাউট এনি ডিফিকাল্টিস। অর্থাৎ কোনো কঠিন কাজ ছাড়াই সে খুব অতি সহজেই তার শত্রুপক্ষের সঙ্গে সে শান্তি স্থাপনা করতে পেরেছিল। তার জন্য সে প্রচণ্ড কিন্তু খুশি ছিল। নাম্বার 6 বলছে, হোয়াট প্রমিস ডিড দ্য জার মেক টু ডু দ্য ম্যান? ঠিক আছে? কী প্রমিস সেই লোকটি
না সরি, হোয়াট প্রমিস ডিড দ্য জার মেক টু দ্য ম্যান, অর্থাৎ লোকটির প্রতি কোন কি প্রমিস সেই জার করেছিল। সো দ্য বেসিক্যালি দ্য জার প্রমিসড টু দ্য ম্যান দ্যাট হি উড নেভার কিল হিম, সে কখনো তাকে মারবে না। অ্যান্ড অলসো হি উইল সেন্ড হিজ পার্সোনাল অ্যাটেন্ডেন্টস অ্যান্ড দ্য সার্ভেন্টস অ্যান্ড দ্য হাউস ফিজিশিয়ানস টু লুক টু টেক কেয়ার অফ হিম, অর্থাৎ সে তার রাজা কথা দিয়েছিল যে সে তাকে মারবেই না, উল্টে তার যে ব্যক্তিগত যে তোমার যে চিকিৎসক এবং চাকরদেরকে পাঠিয়ে দেবে তার সেবা শুশ্রূষা করার জন্য। ক্লিয়ার? নাম্বার 7 বলছে হোয়াই ডিড দ্য জার স্টার্ট লুকিং ফর গোয়িং অ্যাওয়ে, জার কেন ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল? বিকজ দ্য জার অ্যাকচুয়ালি কেম টু দ্য হারমিট টু গেট দ্য অ্যান্সার অফ হিস কোশ্চেন্স, তার প্রশ্নের উত্তরগুলো পেতে, বাট হি ডিডন্ট গেট দ্য অ্যান্সার, সো হি ওয়ান্টেড টু wanted to go away from there, সুতরাং সে সেখান থেকেই কিন্তু মানে চলে যাওয়ার জন্য মনস্থির করেছিল। ক্লিয়ার? নাম্বার 8 বলছে হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং দিং, তখন হারমিট কী করছিল? সো হোয়েন দ্য কিং ওয়াজ গোয়িং অ্যাওয়ে দ্য হারমিট ওয়াজ সোয়িং দ্য সিডস ওকে অন দ্য ডিগড গ্রাউন্ড, যে জায়গাতে হারমিট আগের দিনে সেই মাটিগুলো ঘুরেছিল সেই জায়গাতে ওই হারমিট কী করছেন? বীজ বপন করছিলেন। নাম্বার 9 বলছে হু ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হোয়েন দ্য জার ওয়াজ উইথ দ্য হারমিট, সো যখন জার হারমিটের সঙ্গে ছিল তখন সব থেকে ইম্পর্ট্যান্ট লোক কে ছিল? সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান ওয়াজ দ্য উন্ডেড বিয়ার্ড ম্যান হোয়েন দ্য জার ওয়াজ উইথ দ্য হারমিট, যখন হারমিটের সঙ্গে জার ছিল তখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক ছিল হচ্ছে না আমি একটু ভুল বললাম, হু ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান হোয়েন দ্য জার ওয়াজ উইথ দ্য হারমিট, সো সবথেকে গুরুত্বপূর্ণ লোক কে ছিল যখন জার হারমিটের সঙ্গে ছিল? সো হোয়েন দ্য জার ওয়াজ উইথ দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান ওয়াজ দ্য হারমিট, ওকে সে হারমিটই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক ছিল। ওকে, নাম্বার 10 বলছে হোয়াট ইজ দ্য অনলি ইম্পর্ট্যান্ট টাইম অ্যাকর্ডিং টু দ্য জার, ঠিক আছে? সো হোয়াট ইজ দ্য ইম্পর্ট্যান্ট টাইম অ্যাকর্ডিং টু দ্য জার, সো দ্য অ্যাকর্ডিং টু দ্য টাইম অ্যাকর্ডিং টু দ্য জার দ্য ইম্পর্ট্যান্ট টাইম ইজ দ্য প্রেজেন্ট, ওকে বর্তমানকালটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সময়। নাম্বার 11 বলছে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস দেন, ঠিক আছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি? সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস ওয়াজ দেন টু টেক কেয়ার অফ হিজ কম্প্যানিয়ন, অর্থাৎ তার সেই সঙ্গী, তার সঙ্গীর যত্ন নেওয়াটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। নাম্বার 12 বলছে হু ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান ফর দ্য জার হোয়াইল অ্যাটেন্ডিং টু দ্য বিয়ার্ড ম্যান, ঠিক আছে অতএব যখন সে ওই দাড়িওয়ালা লোকটিকে সাহায্য করছিল বা সেবা শুশ্রূষা করছিল তখন সবথেকে গুরুত্বপূর্ণ কে ছিল? সো দ্য বেসিক্যালি হোয়েন দ্য জার ওয়াজ অ্যাটেন্ডিং দ্য বিয়ার্ড ম্যান হিমসেলফ ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান টু দ্য জার, সেই দাড়িওয়ালা লোকটি তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু লোক ছিল। ক্লিয়ার? নাম্বার 13 বলছে হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম হোয়াইল ড্রেসিং দ্য উন্ড, ঠিক আছে যখন সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা ছিল? যখন সে ওই আহত জায়গাটা ড্রেসিং করছিল। সো দ্যাট মোমেন্ট, সেই সময়টাই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম হোয়াইল ড্রেসিং দ্য উন্ডস, ঠিক আছে অর্থাৎ সেই সময়টা সবথেকে গুরুত্বপূর্ণ টাইম ছিল যখন সে ওই তোমার যে আহত জায়গাটা ওই হারমিট এবং তোমার জার মিলে তোমার ঠিক করছিল। ক্লিয়ার? তো নাম্বার 14 বলছে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হোয়াইল অ্যাটেন্ডিং দ্য ম্যান, ঠিক আছে যখন লোকটিকে সাহায্য করছিল তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কী ছিল? সো to look up to the man was the most important thing while attending the man, অর্থাৎ ওই লোকটিকে সাহায্য করাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যখন তারা লোকটিকে পাশে পেয়েছিল। ক্লিয়ার? নাম্বার 15 বলছে হু ওয়াজ ইনজিওর্ড বিয়ার্ড ম্যান, ঠিক আছে কে ওই দাড়িওয়ালা লোকটিকে আহত করেছিল? সো বেসিক্যালি দ্য কিংস বডিগার্ড ইনজিওর্ড দ্য বিয়ার্ড ম্যান, কিংয়ের যে বডিগার্ড সে কিন্তু ওই লোকটিকে আহত করেছিল। নাম্বার 16 বলছে হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং দেন, তখন হারমিট কী করছিল? সো দ্য বেসিক্যালি ওয়াজ হারমিট ডুইং বেসিক্যালি দ্য হারমিট ওয়াজ ডিগিং হিজ গ্রাউন্ড দেন। ওকে, নাম্বার 7 বলছে হাউ ওয়াজ দ্য ফিজিক্যাল কন্ডিশন অফ দ্য হারমিট, ঠিক আছে হারমিটের শারীরিক অবস্থা কেমন ছিল? সো বিকজ দ্য হারমিট ওয়াজ দ্য ওল্ড এনাফ, হারমিট যথেষ্ট বয়স ছিল, অ্যান্ড হি ওয়াজ ফ্রেইল অ্যান্ড ভেরি উইক, সে খুব দুর্বল ছিল এবং ভঙ্গুর প্রকৃতির ছিল। ক্লিয়ার?
নাম্বার 18 বলছে হোয়াট ডিড হারমিট ডু আফটার হিয়ারিং দ্য 3 কোশ্চেন্স, ঠিক আছে, তিনটে কোশ্চেন রাজার কাছ থেকে শোনার পরে হারমিট কী করেছিল। সো আফটার হিয়ারিং দ্য 3 কোশ্চেন্স দ্য হারমিট did not utter a single word, he was completely silent, ঠিক আছে। অতএব তিনটে প্রশ্ন শোনার পরে হারমিট কোনো কিছুই বলেনি এবং সে সম্পূর্ণ চুপ ছিল, অ্যান্ড হি ওয়াজ কন্টিনিউড হিজ ডিগিং, ঠিক আছে, এবং সে ওই মাটি খুঁড়তে ছিল, মানে রাজার দিকে কোনোরকম কোনো ওই প্রশ্ন সম্পর্কে কোনোরকম কোনো উত্তর সে প্রদান করেনি। ক্লিয়ার। নাম্বার 19 বলছে হোয়াই ডিড দ্য জার গো টু দ্য হারমিট, ঠিক আছে, জার হারমিটের কাছে কেন গিয়েছিল। সো বিকজ দ্য জার কেম অ্যাক্রস দ্য 3 কোশ্চেন্স অ্যান্ড হি ওয়াজ লুকিং ফর দ্য অ্যান্সার অফ দিস পার্টিকুলার 3 কোশ্চেন্স, বাট হি ডিডন্ট গেট এনি অ্যান্সার ফ্রম সামওয়্যার এলস। সো অ্যাট লাস্ট হি ডিসাইডেড টু ভিজিট দ্য হারমিট বিকজ শি ওয়াজ সো ওয়াইজ। ওকে, সুতরাং যার 3টে প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল কিন্তু কেউ তাকে সেই উত্তরগুলো দিতে পারেনি, শেষ পর্যন্ত সে ঠিক করেছিল যে যে হারমিটের কাছে যাবে এবং সে উত্তরগুলো জিজ্ঞাসা করবে। ক্লিয়ার। 20 বলছে হোয়েন ডিড দ্য জার স্টপ টু রিপিট হিজ কোশ্চেন্স, ঠিক আছে, কখন জার তার প্রশ্নগুলো রিপিট করা বন্ধ করলো। সো হোয়েন দ্য জার নোটিস দ্যাট হিয়ারিং হিজ কোশ্চেন্স দ্য হারমিট ওয়াজ কমপ্লিটলি সাইলেন্ট, তার প্রশ্নগুলো শুনে হারমিট প্রচণ্ডভাবে একদম চুপচাপ ছিল। অ্যান্ড আফটার দ্যাট দে কেম অ্যাক্রস আ উন্ডেড বিয়ার্ড ম্যান, তারপর তারা একটা আহত লোকটির সম্মুখীন হয়েছিল। অ্যান্ড দে বিকেম বিজি টু লুক আফটার দ্য ম্যান, তারা তখন ব্যস্ত হয়ে পড়েছিল লোকটিকে সাহায্য করার জন্য। অ্যান্ড দেন দ্য জার স্টপড রিপিটিং হিজ সেম কোশ্চেন্স, তখন জার কিন্তু তার প্রশ্নগুলো রিপিট করা বন্ধ করে দিয়েছিল। ক্লিয়ার। তো আশা করছি 1 থেকে 20 দাগের প্রত্যেকটা উত্তর তোমরা বুঝতে পেরে গেছো। কেউ যদি না বুঝতে পেরে থাকো তাহলে প্লিজ তোমরা প্রথম 2টো ক্লাস করে এসো, নাহলে তোমার ভাববে যে আমি কি পড়াচ্ছি না পড়াচ্ছি তোমাদের কোনো আইডিয়া থাকবে না, তোমার ভাববে যে স্যার হয়তো কি ভুলভাল পড়াচ্ছে, এর কোনো সারবত্তহীন জিনিস পড়াচ্ছে। বাট তোমরা 3 কোশ্চেন এর প্রথম ক্লাস করো 2বার, ঠিক আছে, তারপর এমসিকিউর ক্লাস করে এসো একবার, তারপরে কিন্তু তোমরা এই ক্লাসটা দেখো, ঠিক আছে। আশা করি তোমার একটা প্রশ্ন তোমাদের আটকাবে না, এটা এইটুকুই করলে তোমরা মোর দ্যান তোমরা কিন্তু 90% নাম্বার পাবে, দিস মাই গ্যারান্টি। ক্লিয়ার। সো হোয়াট ওয়াজ দ্য 21 নাম্বার বলছে হোয়েন ডিড দ্য জার ফাইনালি স্টপ, ঠিক আছে, কখন জার শেষ পর্যন্ত থেমে গিয়েছিল। সো আফটার দ্য হোল ডে, ওকে, দ্য জার ফাইনালি স্টপ ডিগিং, ঠিক আছে, এখানে জার থেমে গিয়েছিল, কী করতে থেমে গিয়েছিল, ও সেই মাটি খোঁড়া, বিকজ দ্য জার ডিসাইডেড টু ডিগ দ্য গ্রাউন্ড, ঠিক আছে, সে ঠিক করেছিল সে মাটিটা খুঁড়ে দেবে, কারণ বিকজ দ্য হারমিট ওয়াজ সো ফ্রেইল অ্যান্ড দ্য উইক, হারমিট খুব দুর্বল ছিল। বাট আফটার ডিগিং দ্য হোল ডে দ্য জার বিকেম দ্য সো টায়ার্ড অ্যান্ড হি ফাইনালি স্টপ, এবং তারপর সে শেষ পর্যন্ত থেমে গিয়েছিল। ক্লিয়ার। নাম্বার 22 বলছে হোয়াট ডিড দ্য জার সি অ্যাজ এ রিটার্ন রাউন্ড, ঠিক আছে, টার্ন রাউন্ড, জার কী দেখেছিল যখন সে ঘুরলো। সো হোয়েন দ্য জার টার্ন ডাউন হি সি দ্য উন্ডেড বিয়ার্ড ম্যান, যখন জার ঘুরে দেখেছিল তখন দেখলো যে একটি তোমার আহত সেই দাড়িওয়ালা লোকটিকে। ক্লিয়ার। 23 বলছে হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য বিয়ার্ড ম্যানের কন্ডিশনটা কেমন ছিল। সো দ্য বেসিক্যালি দ্য কন্ডিশন অফ দ্য বিয়ার্ড ম্যান ওয়াজ সো ব্যাড, ঠিক আছে, দ্য ব্লাড ওয়াজ ফ্লোয়িং থ্রু দ্য উন্ডেড প্লেস অফ হিজ স্টোমাক, তার সেই স্টোমাক থেকে যেখান থেকে আহত হয়েছিল সেই জায়গাটা, সেখান থেকে কিন্তু রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছিল। 24 বলছে হোয়াট ডিড জার ডু টু স্টপ দ্য ব্লিডিং। সো সেই রক্ত পড়া বন্ধ করতে জার কী করেছিল। সো টু স্টপ দ্য ব্লিডিং দ্য জার দ্য ব্যান্ডেজ দ্য উন্ডেড প্লেস উইথ হিজ হ্যান্ডকারচিপ অ্যান্ড দ্য টাওয়েল ফ্রম দ্য হারমিট, অর্থাৎ তার রুমাল এবং হারমিটের কাছ থেকে টাওয়েল নিয়ে সে আহত ক্ষত স্থানটা সে খুব সুন্দর করে বেঁধে দিয়েছিল। বাট নট ফর ওয়ান্স, বাট হি ডিড ইট রিপিটেডলি, ওকে, সে কিন্তু বারবার এই কাজটা করেছিল। ক্লিয়ার। 25 বলছে হোয়াট ডিড দ্য জার অ্যান্ড দ্য হারমিট ডু আফটার দ্য সানসেট, ঠিক আছে, সূর্য নেমে যাওয়ার পরে লোকটি এই জার এবং হারমিট কী করেছিল। সো আফটার দ্য সানসেট দ্য হারমিট অ্যান্ড দ্য জার টুক দ্য ম্যান ইন টু দ্য হার্ট of the hermit and laid on the bed of the hermit, অর্থাৎ সূর্য নেমে যাওয়ার পরে লোকটিকে তারা দুজন মিলে তার ওই হারমিটের ঘরে নিয়ে গিয়েছিল এবং তার বিছানার পরে তাকে কিন্তু শুয়ে দিয়েছিল। 26 বলছে হোয়াই ডিড দ্য জার ফল অ্যাসলিপ, জার কেন খুব ওখানে ঘুমিয়ে পড়ে গেছিলো। সো আফটার দ্য হার্ড ওয়ার্ক অফ দ্য হোল ডে
and then they had to look after the wounded man. So all this stuff became very tired jar, ঠিক আছে, জারকে খুব মানে টায়ার্ড করে দেয়, and so he fell asleep there. সুতরাং সেখানে সে ঘুম পড়ে গিয়েছিল। সরি 27 বলছে হোয়াট হ্যাপেন হোয়েন হি ওক আপ, যখন সে ঘুম থেকে উঠেছিল তখন সে কী দেখেছিল, মানে কী ঘটেছিল। সো হোয়েন হি ওক আপ, ওকে, দ্য উন্ডেড ম্যান আস্কড হিম টু গিভ সামথিং টু হিম টু ড্রিঙ্ক, তাকে রিকোয়েস্ট করেছিল কিছু তাকে জল পান করতে দেওয়ার জন্য। অ্যান্ড অলসো হি এবং অলসো হি নোটিস দ্যাট দ্য আইজ অফ দ্য wounded man was shining, were shining, and he was begging his life to the jar, এবং সে তার জীবন ভিক্ষা করছিল জারের কাছে। ক্লিয়ার? 28 বলছে হোয়াট ডিড দ্য জার গিভ দ্য উন্ডেড ম্যান টু ড্রিঙ্ক, ঠিক আছে। সো জার সেই আহত লোককে কী খেতে দিয়েছিল, কী ড্রিঙ্ক করতে দিয়েছিল। সো বেসিক্যালি দ্য জার জার গেভ আ গ্লাস অফ ওয়াটার টু দ্য উন্ডেড ম্যান টু ড্রিঙ্ক, এক গ্লাস জল খেতে দিয়েছিল তাকে খাওয়ার জন্য। নাম্বার 29 বলছে হোয়াই ডিড দ্য স্টেন্স ম্যান আস্ক ফর ফরগিভনেস, কেন ওই যে তোমার মানে অপরিচিত লোকটি ক্ষমা প্রার্থনা করেছিল। সো বেসিক্যালি দ্য স্টেন্স ম্যান ওয়াজ কেম টু দেয়ার, আমি বলছি আবার, অ্যাকচুয়ালি দ্য স্টেন্স ম্যান ওয়েন্ট টু দেয়ার টু কিল দ্য জার বিকজ দ্য জার ওয়ান্স কিল্ড হিজ ব্রাদার অ্যান্ড সিজাইজড হিজ অল দ্য প্রপার্টি, সো হি ডিসাইডেড টু টেক রিভেঞ্জ। সুতরাং সে ঠিক করেছিল সে প্রতিশোধ নেবে রাজাকে খুন করে। ক্লিয়ার? বাট দ্য জার সেভড হিজ লাইফ, ঠিক আছে, কিন্তু জারই তার জীবনটা বাঁচিয়েছিল। সো হি রিয়েলাইজড হিজ ওন মিস্টেক, সে তার নিজের ভুল বুঝতে পেরেছিল, অ্যান্ড হি আস্কড ফর ফরগিভনেস, এবং সে ক্ষমা প্রার্থনা করেছিল। নাম্বার 30 বলছে হোয়াই ওয়াজ দ্য বিয়ার্ড ম্যান শোন এনিমি টু দ্য জার, ঠিক আছে, কেন ওই লোকটি, ওই দাড়িওয়ালা লোকটি জারের প্রচণ্ড একজন শত্রু ছিল। বিকজ দ্য বিয়ার্ড ম্যান because the beard man told the jar that once upon a time jar killed his brother and seized all his সম্পত্তি, all his property, sorry, all his property, তার ভাইকে মেরে তার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করেছিল জার। সো the beard man considered the jar as his sworn enemy. Okay. 31 কি বলছে who is the writer of the three questions? So basically the Leo Tolstoy is the writer of the three questions. What type of the writing the three question is? So the three question is a kind of short story with deep human psychological thoughts and life lesson, ঠিক আছে, অর্থাৎ জীবনীর যে শিক্ষা এবং খুব মানে মনস্তাত্ত্বিক আলোচনাই কিন্তু এই কবিতার এই গল্পের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। ক্লিয়ার? 33 বলছে হোয়াট ডিড দ্য জার ওয়ান্ট টু নো, ঠিক আছে, জার কী জানতে চেয়েছিল, বিকজ দ্য জার ওয়ান্ট টু নো দ্য অ্যান্সার অফ দ্য হিজ থ্রি কোশ্চেন্স অ্যান্ড দিজ আর হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিনিং সামথিং নিউ, কি সঠিক সময় কোনো কিছু নতুন শুরু করার ক্ষেত্রে, হু ইজ দ্য রাইট পার্সন ইন আওয়ার লাইফ, কারা আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ লোক, অ্যান্ড হোয়াট ইজ দ্য রাইট থিং টু ডু, এবং কোন জিনিসটা আমাদের সবথেকে করা উচিত। ক্লিয়ার? সো দিজ আর দ্য কোশ্চেন্স জার ওয়ান্টেড টু নো। নাম্বার 34 বলছে হোয়াই ডিড হি ওয়ান্টেড টু নো দ্য অ্যান্সার অফ হিজ থ্রি কোশ্চেন্স, ঠিক আছে, কেন এই তিনটে কোশ্চেন সে জানতে চেয়েছিল। সো দ্য জার থট দ্যাট if he get all the answer of these three questions he always would be successful, সে সবসময় কী হবে, সফল হবে। সে যদি আগের থেকে জেনে যায় যে সে কোন লোককে তার জীবনে রাখবে, কোন সঠিকটা সময় তার কাজ করার বা কোন সঠিক কাজটা তার করা উচিত, যদি সমস্ত কিছু আগের থেকে জেনে যায় তাহলে সে কোনো সময় আর অসফল হবে না। ওকে। 35 বলছে হোয়াট ডিড হি প্রোক্লেম থ্রু আউট দ্য কিংডম, ঠিক আছে, সে সমস্ত রাজ্যে কী ঘোষণা করেছিল। সো দ্য বেসিক্যালি দ্য কিং প্রোক্লেমড থ্রু আউট দ্য কিংডম দ্যাট হুয়েভার উড গিভ দ্য অ্যান্সার অফ হিস কোশ্চেন্স, যারা তার এই প্রশ্নের উত্তর দেবে, হি উইল গিভ আ বিগ রিওয়ার্ড টু এভরিওয়ান, তাদের প্রত্যেককে রাজা একটা বড় পুরস্কার দেবে। ক্লিয়ার? তারপর বলছে হোয়াই ডিড দ্য জার গিভ রিওয়ার্ড টু নান, কিন্তু জার কাউকে কেন রিওয়ার্ড দেননি, বিকজ উইথ অল দ্য অ্যান্সার ফ্রম গিভেন দ্য লার্নড ম্যান জার ওয়াজ কমপ্লিটলি আনস্যাটিসফাইড, ঠিক আছে, সমস্ত উত্তরগুলো যেগুলো সে শিক্ষিত লোকজনরা দিয়েছিল, জার সেই সমস্ত উত্তর নিয়ে প্রচণ্ড অসন্তুষ্ট ছিল। সো ইট ডিসাইডেড টু নট টু গিভ এনি রিওয়ার্ডেড টু দেম, সুতরাং সে ঠিক করেছিল সে কোনো কিছু পুরস্কার কিন্তু তাদেরকে দেবে না।
37 বলছে হুম ডিড দ্য জার ফাইনালি অ্যাপ্রোচ ফর হিজ অ্যান্সার, যার শেষ পর্যন্ত কার কাছে তার উত্তরের জন্য গিয়েছিল। সো দ্য বেসিক্যালি আফটার নট গেটিং দ্য স্যাটিসফ্যাক্টরি আনসার ফ্রম দ্য ল্যান্ডম্যান, দ্য জার ফাইনালি ডিসাইডেড টু মিট a wise hermit who lived in a dense jungle to get his answer. ওকে, সুতরাং শেষ পর্যন্ত যার একটা হারমিট, সে জ্ঞানী হারমিট যে কিনা বনে জঙ্গলে বাস করে, তার সঙ্গে দেখা করার সে মনোভাব ঠিক করেছিল। 38 বলছে হোয়ার ডিড দ্য হারমিট লিভ, হারমিট লিভড ইন আ উড নিয়ার বাই দ্য কিংডম। সো রাজ্যের পাশের একটা উড বা জঙ্গলে কিন্তু সেই হারমিটটা বাস করে। ক্লিয়ার। 37 বলছে 39 বলছে হোয়াই ডিড দ্য জার ডিসগাইজ হিজ অ্যাপিয়ারেন্স ফর মিটিং দ্য হারমিট। ঠিক আছে, কেন রাজা তার দেখা করার জন্য একটা ওই সাধারণ মানুষের ছদ্মবেশ নিয়েছিল। সো বিকজ দ্য হারমিট did not meet with the people except the common folk. So সেই হারমিট সাধারণ মানুষ ছাড়া অন্য কারোর সঙ্গে দেখা করতেন না। সো দ্য জার ডিসাইডেড টু ডিসগাই হিম ইন আ কমন ফোক। সুতরাং সে ঠিক করেছিল নিজেকে একটা সাধারণ মানুষের বেশে ভূষিত করবে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ টুডেস কোয়েশ্চেন নাম্বার 40, হোয়াট প্রিপারেশন ডিড দ্য জার টেক বিফোর মিটিং দ্য হারমিট। সুতরাং সে কী প্রিপারেশন সে নিয়েছিল। দ্য সেম অ্যান্সার 39 and 40. সো দ্য জার নিউ দ্যাট দ্য হারমিট ডাজ নট মিট দ্য এক্সেপ্ট দ্য কমন পিপল, সাধারণ মানুষজন ছাড়া মেলে না। সুতরাং দ্য জার ডিসগাইজড হিম ইন আ কমন পিপল। ঠিক আছে, তাকে নিজেকে একটা সাধারণ মানুষের ছদ্মবেশ সে গ্রহণ করেছিল। অ্যান্ড উইথ বডিগার্ড হি ডিসাইডেড টু মিট দ্য হারমিট। তার দেহরক্ষীকে নিয়ে সে ঠিক করেছিল সে হারমিটের সঙ্গে দেখা করতে যাবে। ক্লিয়ার। সো আশা করছি 1 থেকে 40 প্রত্যেকটা SAQ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স তুমি খুব ভালোভাবে বুঝতে পেরে গেছো। ঠিক আছে, যা আমি বলে দিলাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা লিখে নেবে খাতাতে। ঠিক আছে, এবং এগুলোই ফলো করো, তোমাদের অন্য কোনো বই অন্য কিছু তোমাদের ফলো করা লাগবে না। দ্যাট ইজ মাই গ্যারান্টি। ঠিক আছে, এর পরের দিন আমরা এই চ্যাপ্টার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ বড় কোশ্চেন বা ডিকিউগুলো আলোচনা করবো। সো হোপফুলি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। যদি লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ঠিক আছে, বন্ধুর কাছে বলো যেরকম একটা চ্যানেল হচ্ছে যেখানে সমস্ত অর্গানাইজেশন পড়ানো হচ্ছে। ঠিক আছে, আমি তোমার জন্য খাটতে রাজি আছি যদি তুমি আমাদেরকে সাপোর্ট করো। তো এইটুকু আশা করতে পারি আর কি। সো কিপ ওয়াচিং দ্য ইংলিশ বাবু। চলো ইংলিশ করি বাবুগিরি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।